প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ঐক্য স্টোর চ্যানেল আই সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। নিয়মিত এই আয়োজনটিতে আপনারা জানেন চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়। অতিথি হিসেবে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতি মহান বিজয় দিবস উদযাপন করেছে গতকাল। মুজিব বর্ষ চলার মধ্যে বিজয়ের এই মাসে জাতি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সকল বীর শহীদ, সকল ত্যাগ স্বীকারকারী নারী সহ এই বিজয় ছিনিয়ে আনতে, এই বিজয় অর্জন করতে যারা আত্মত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন সবার প্রতি। আর অঙ্গীকার করেছে অসাম্প্রদায়িক এবং মৌলবাদী উগ্রতা মুক্ত বাংলাদেশ গড়ার। এই প্রসঙ্গটি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে চাই আমাদের আজকের অতিথি দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিমের সঙ্গে। আমরা যদি আলোচনা শুরু করি, যেমন বলছিলাম, বিজয় দিবস উদযাপনের এবারের অঙ্গীকার নিয়ে। না, এটা ঠিক যে আমরা স্বাধীনতার 50 বছর অতিক্রম করেছি এবং আগামী বছর যেটা 2021 সাল, এই সময়ে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একটা সেলিব্রেশন বছরব্যাপী পালিত হবে। এবং এই সময়ে আমরা যে ধরনের চিন্তা ভাবনা থেকে, যে ধরনের লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা মুক্তিযুদ্ধে এদেশের মানুষ রক্তক্ষয়ী সংগ্রাম করেছিলেন, সেগুলি কতটা অর্জিত হয়েছে এবং কতটা অর্জিত হয় নাই, সেগুলি হয়তো নিশ্চয়ই একটা মূল্যায়ন হবে। এবং গতকালকে আমরা যে বিজয় দিবসটা উদযাপন করলাম, সেখানে কিন্তু সেই বিষয়গুলি আপনি যেটা প্রসঙ্গক্রমে বললেন, একটা তো ছিল যে আমাদের দেশটা যে স্বাধীনতা অর্জন করেছে, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, সেখানে 30 লাখ মানুষের আত্মাহুতি, প্রচুর মা বোনের ইজ্জতের বিনিময়। এবং এটা কোনো স্বপ্নে পাওয়া স্বাধীনতা নয়, এটা একটা ব্লাডি ওয়ারের মাধ্যমে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এটা অর্জিত হয়েছে। তো এই অর্জনের একটা বড় লক্ষ্য ছিল যেটা ক্ষুধামুক্ত, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যাতে আরেকটা লক্ষ্য ছিল একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এবং অবশ্যই যেটা লক্ষ্য ছিল যে একটা ইকোনমিক ইমানসিফিকেশন, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি আমাদের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা। এই বিষয়গুলি হয়তো বারবারই ঘুরে ফিরে আসবে। একটা জিনিস আমি বলবো যে অর্থনৈতিক দিক থেকে আমরা তো প্রভূত উন্নতি সাধন করেছি। আমাদের দেশটা যখন 7.5 কোটি ছিল স্বাধীনতা অর্জনের সময়ে, সেই সময়েও মানুষ খাবার জন্য সমস্যা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। কিন্তু আজকে দেখেন মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। এখন সেই সময়েও কিন্তু আমরা জমি সম্পদ সীমিত, তার মধ্যে নানা রকম ভ্যারাইটি উৎপাদন করে আমরা একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা। আজকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বলেন, অবকাঠামোগত, আমরা কয়েকদিন আগেই যেটা দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মধ্যে লার্জেস্ট পদ্মা সেতু, যেটা মোটামুটি বৈশ্বিক যারা প্লেয়ার, ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে চ্যালেঞ্জ করে নিজস্ব শক্তি দিয়ে, এটা একটা প্রমাণ যে আমাদের দেশের মানুষ যেটা স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, তার শক্তি অফুরন্ত। যেটা আন্ডার এস্টিমেট করা হয়েছিল আফটার বা লিবারেশনের পরপরই, যে এটা হলে গিয়ে একটা তলাবিহীন ঝুড়ির দেশ, সেই জায়গাটা কিন্তু বাস্তবে 50 বছর পরে সেরকম কিছু দেখা যাচ্ছে না। কিন্তু একটা যুদ্ধ শুধু অর্থনৈতিক মুক্তি না, মানুষের শোষণ বৈষম্য দিক থেকেও একটা ব্যাপার থাকে। সেখানে আমি বলবো যে অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করলেও গরিব মানুষ, সেই তুলনায় গরিব এবং ধনীর যে ব্যবধানটা, সেটা কিন্তু বেড়েই চলেছে। আরেকটা জিনিস যে আমরা বলেছিলাম যে আমাদের দেশটা একটা সকল সম্প্রদায়ের, সকল ধর্মের একটা বাঙালি জাতীয়তাবাদ, যারা যার ধর্ম যার মতো করবে, পারস্পরিক একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করবে, সেই যে একটা চেতনা, সেই জায়গাটার মধ্যেও কিন্তু আমাদের অর্জনের বিষয়গুলো আজকে মূল্যায়ন করতে হবে। এখন আমরা যদি সাম্প্রতিক একেবারে লেটেস্ট ইস্যুগুলি দেখি, যে আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার, সেটা কিন্তু কমে নাই। এবং সেটার প্রেক্ষিতে নানা রকম ব্যাখ্যা, অপব্যাখ্যা, ধর্মের বিরুদ্ধে চলে গেছে মানুষ যারা অসাম্প্রদায়িক, সেরকম ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। এমনকি ভাস্কর্য এবং রিলিজিয়াস মূর্তিকেও এক করে ফেলা হচ্ছে। একটা মূর্তি যেটা, যেমন ধরেন দুর্গা বা কালী, সেটা তো ধর্মীয় ব্যাপার, সেটার সাথে এক করে ফেলছে যেগুলি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যেগুলি ইসলামিক ওয়ার্ল্ডের সর্বত্র চলছে, যেটা একটা আইডেন্টিটিকে তুলে ধরে,
সেটাকেও এরকম ভাবে। তো এই জায়গাগুলিতে আমার মনে হয় যে লড়াইটা এখনো শেষ হয়নি। তো আমি মনে করি যে আমরা হয়তো মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি, যে জন্যে আমরা আগামী বছর 50 বছর পূর্তি উদযাপন করব এবং সেখানে আমরা আমাদের অর্জনগুলি মূল্যায়ন এবং আগামী দিনের পথ নির্দেশনা পাব। সবচেয়ে বড় জিনিসটা হলো আমরা একটা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। আপনি একটি কথা বলছিলেন যে এই যে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতাটি রয়ে গেছে, আপনি এই ব্যাপারটি বলেছিলেন। আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্রের মধ্যেই রয়েছে, আপনি বলেছিলেন যে হ্যাঁ, ধর্ম মানুষ যার যার বিশ্বাস অনুযায়ী চর্চা করবে, পালন করবে, কিন্তু এটিকে একটি উগ্রতায় রূপান্তর না করা, এটিকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা, এর একটি মূল মন্ত্র আমাদের স্বাধীনতার সঙ্গেই সম্পর্কিত ছিল। এখন এটি রয়ে গেছে যখন আপনি বলেন, তখন এর উত্তরণের জন্য কি করা উচিত বলে আপনি বলেন? এর উত্তরণের জন্য তো একটাই উপায়, যে আমাদের এর বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সেটা আমাদের চালিয়ে যেতে হবে জনগণকে সঙ্গে নিয়ে, ইনক্লুসিভ উপায়ে, যাতে কোনো রকম উগ্রবাদী রাষ্ট্রীয় নীতি নির্ধারণী মহলের কোনো ভূমিকা এই ক্ষেত্রে কিরকম হতে পারে বলে আপনি আমি তো মনে করি যে এটার দেখেন, এটা অনেক দেখা যায় যে এটা রাজনীতিতে বেশি ব্যবহারটা হচ্ছে এটা ভোটের জন্যে বা ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্যে, যে কারণে যে সমস্ত শক্তিগুলি আমাদের ভাবমূর্তিকে খারাপ করার জন্য বিশ্বব্যাপী আমাদের অসাম্প্রদায়িক এবং আমাদের যে একটা গৌরবোজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মডারেট দেশ হিসেবে, মানে উদারপন্থী ধর্মীয়ভাবে দেশ হিসেবে যে সুনামটা বিনষ্ট করার জন্য চক্রান্তকারী লোকের সংখ্যা কিন্তু খুব কম। কিন্তু আমি যেটা বলবো, যেটা রাজনৈতিক সদিচ্ছা প্রধান দলগুলি, যদি আওয়ামী লীগের কথা ধরেন কিংবা যদি বিএনপির কথা ধরেন, এই দলগুলির উচিত হবে এরকম কিছু না করা, কারণ তারা পর্যায়ক্রমে ঘুরে ফিরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন। তাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করি, তাদের মধ্যে এমন একটা সদিচ্ছা পোষণ করা উচিত যে আমরা দেশের ধর্মকর্ম তো অবশ্যই করব, আমাদের যে যার ধর্ম স্বাধীনভাবে করবে এবং কারো ধর্মে কেউ বাধাগ্রস্ত করবেন না, কিন্তু এইটাকে এমন উগ্রভাবে উপস্থাপন করা যাবে না যাতে বিশ্বব্যাপী এটা প্রচার হয় যে এটা বাংলাদেশ একটা উগ্রপন্থী দেশ, একটা তালেবানি দেশ, যার সাথে মানে আফগানিস্তানের কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের যে সমস্ত দেশগুলির সম্বন্ধে বিশ্বব্যাপী খারাপ মানে নেতিবাচক ধারণা, তার সঙ্গে আমরা তুলনা, কারণ আমাদের অর্থনৈতিক অগ্রগতিটাও সেটার সাথে সম্পর্ক যুক্ত আছে। তো আমরা সেটাই মনে করি যে একটা রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার দলগুলির, বিশেষ করে বড় দলগুলির। আরেকটি বড় সংবাদ আছে আমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বৈঠক হওয়ার কথা এবং 11:30টায় ভার্চুয়ালি অনলাইনে বৈঠকটি হওয়ার কথা। তো এইটি নিয়ে যদি আপনি বলেন। এটা নিয়ে আমি এটাই বলবো যে এটাও কিন্তু আমরা যে আলোচনাটা করেছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা এটার সাথে কিছুটা সম্পর্কিত, কারণ এটা বিজয়ের মাসেই হচ্ছে এবং গত বছরটা মানে বিদায়ী বছরটা এখন শেষ হয় নাই, সেটা যেটা ছিল মুজিব বর্ষ, যে মার্চ মাসে যেটা সেলিব্রেশনের ইনাগুরেশন করার কথা ছিল, সেখানে নরেন্দ্র মোদীর আসার কথা ছিল। যেহেতু এখানে মহামারীর কারণে এই অনুষ্ঠানটা ক্যান্সেল হয়েছে, তো এইটা এখন ওনারা ভার্চুয়ালি বৈঠকে বসছেন। বাংলাদেশের সাথে ভারতের একটা বহুমুখী সম্পর্ক, আমরা সবাই জানি যে এটার একটা ঐতিহাসিক দিক আছে, যেমন মুক্তিযুদ্ধের সময় ভারত এবং বাংলাদেশকে সহায়তা করেছে ভারত, যার কারণে আমরা 9 মাসের যুদ্ধে বিজয়ের সাথেও তাদের একটা সম্পর্ক আছে এবং এমনকি অনেক ভারতীয় সৈন্য এই দেশের মানে নিজেদের আত্মত্যাগ করেছেন আমাদের দেশের স্বাধীনতার সঙ্গে, সেটা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তো সেই জন্যে আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও 50 বছর পূর্তি, সেটা যৌথভাবে পালন করা হবে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন ভৌগোলিকভাবে আমাদের দেশটা প্রায় 4000 কিলোমিটার মতো স্থল সীমান্ত আছে ভারতের সঙ্গে, সমুদ্র সীমানা আছে, সাংস্কৃতিকভাবে মোটামুটি অভিন্ন হিন্দু মুসলমান ধর্ম, ভাষাগত দিক থেকে একটা সব দিক থেকে জীবন, ব্যবসা বাণিজ্য, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, এই সমস্ত কিছু, সেই জন্য এটার একটা বহুমুখী বিষয় আছে। তার মধ্যে কিছু বিষয় আছে যে একটা কিছু অমীমাংসিত বিষয়ও আমাদের মধ্যে আছে। যেমন ধরেন আমরা দুই দেশ যখন বসি, দুই প্রতিবেশী দেশ, তখন কিন্তু আমরা বলি যে মিউচুয়ালি উভয় দেশের স্বার্থ সংরক্ষণ করে এমন বিষয়গুলি
স্বার্থে কাজ করা। যেমন আমরা লক্ষ্য করেছি যে ভারতে যখন উদ্বেগ দেখা দিল যে উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার সমস্যা, তখন আমরা নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করেছে, যেটা ভারত নিজেরাও স্বীকার করে। যে এরপরে ধরেন আমাদের মধ্যে অমীমাংসিত স্থল সীমান্ত ছিল, সেই সীমানাগুলি চিহ্নিত করা হয়েছে, চিটমহলগুলি বিনিময় হয়েছে। এইগুলি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য খুবই দরকার। এখন আমি মনে করি যে উভয় দেশের উচিত, যেমন আজকে আমরা যদি ধরি যে আমাদের একটা সীমান্তে প্রায় রেগুলার বেসিসে মানুষ মারা যাচ্ছে এই গুলিতে হোক যেভাবে হোক, সেই বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশ সেখান থেকে এখানে উত্থাপন করবে। কারণ যেখানে একটা অঙ্গীকার বোধ লিডারশিপ, যে তারা বলছেন যে সীমান্তে মানুষ মারা যাবে না, এই মৃত্যুর সংখ্যাটা শূন্যে নামিয়ে আসতে হবে, রিয়ালিটি হলো সেটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটা কি করতে হবে, যে আমরা যে সিদ্ধান্তগুলি ওনারা নিচ্ছেন নেতারা, সেই সিদ্ধান্তটা গ্রাউন্ডে পাঠাতে হবে, গ্রাউন্ডে তার ইমপ্লিমেন্টেশন দরকার। তারপরে ধরেন আমাদের দেশে যে অভিন্ন কিছু নদী আছে, 54টার মতো নদী, একমাত্র গঙ্গা নদী ছাড়া আর কোনো চুক্তি আমাদের মধ্যে নাই। বিশেষ করে বেশ কিছু দিন ধরে 2010 সাল থেকে 11 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিস্তার একটা চুক্তি করার, এবং এই পানিগুলির যে এটা কমন রিসোর্সেস, এইগুলিকে শেয়ার করার জন্য কিন্তু একটা আলাপ আলোচনা এখানে আসতে পারে। সবচেয়ে এই সময়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোভিড পরিস্থিতি মোকাবেলায় দুই দেশ কিভাবে কাজ করতে পারে। যেমন ধরেন টিকা, যেটা ভারতের সিরাম ইনস্টিটিউট প্রডিউস করছে কো প্রোডাকশন উইথ অক্সফোর্ড ভ্যাকসিনের সাথে, তো সেটা আমরা চুক্তি হয়েছে যে এটা বাংলাদেশে পাবে কিছু কিছু করে, এবং সেখানে আমাদের দেশে অনেক জনসংখ্যা। তো এই জায়গায় টিকার যে এটা নিশ্চয়ই কোনো একটা আউটলাইন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা আজকের বৈঠকে দেবেন, আমরা সেটা অপেক্ষায় আছি। আরেকটা আছে যে অর্থনৈতিক পুনরুদ্ধার, যেমন ধরেন একটা লকডাউন সিচুয়েশন, মানুষের মধ্যে বেকারত্ব, মানুষের মানে সমস্যা, এই সমস্যাগুলি যদি বোথ কান্ট্রি মিলিতভাবে ফেস করা যায়, তাহলেই দুই দেশের জনগণেরই লাভবান হবে। আরও অনেক সমস্যা আছে, যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা রকম অশুল্ক বাণিজ্য বাধা, একটা কথা না বললেই নয়, যেখানে $8 বিলিয়ন ঋণ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে ভারত বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে, সেই প্রজেক্টগুলি ইমপ্লিমেন্টেশন খুবই কম। যেমন ধরেন রামপাল ফর এক্সাম্পল, সেখানে একটা প্রজেক্ট, তো ওখানে 85% ইট বিভিন্ন এগুলি ভারত থেকে সাপ্লাই দেওয়ার পর সেই সাপ্লাইটা আসছে না, এখন কাজটাও হচ্ছে না। তো এখন কি এটা একটা রিভিউ করা দরকার, লোকালি প্রোডাক্ট প্রডিউস করা যায়, লোকাল আমরা কিন্তু সাপ্লাই দিতে পারি এই সমস্ত ইট যেগুলি ভারত থেকে আনা কথা, ওনারা যখন দিতে পারছেন না তখন তো এটা একটা রিভিউ প্রসেসে যাওয়া দরকার। আর আদারওয়াইজ আমাদের এই সমস্ত প্রজেক্টগুলি মানে আমাদের এনর্মাস সম্ভাবনা আছে দুই দেশের সহযোগিতার মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে, কিন্তু এই সম্ভাবনাগুলি কাজে লাগানোর জন্য উপযুক্ত দিক নির্দেশনা আমাদের দুই দেশের নেতাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। ভ্যাকসিনের কথা আপনি বলছিলেন যে ভারতের সঙ্গে এক ধরনের সহযোগিতা, এখানে একটি চুক্তির মতো আছে আমাদের সঙ্গে যে ভারত পেলে বাংলাদেশ পাবে এরকম। এর বাইরেও আরো বিভিন্ন জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হচ্ছে, সেগুলো আনার ব্যাপারেও এক ধরনের কি বলে যে মানসিক চাহিদা তো জনগণের মধ্যেও বা বিভিন্ন অঙ্গনেও তৈরি হয়েছে। এই বিষয়ে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন আপনি মনে করেন? এই বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি আছে, কিন্তু আমি মনে করি আরো বেশি প্রস্তুতি থাকা দরকার। যেমন একটা কথা আমি বলি যে আমাদের মানে বিশ্বব্যাপী যে ধরনের ভ্যাকসিন প্রোডাকশন হচ্ছে সেটা চাহিদার তুলনায় খুবই নগণ্য। ফর এক্সাম্পল ফাইজারের ভ্যাকসিন তারা আগামী 1 বছর কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে না, তাদের যে ক্যাপাসিটি তারা যেটা উৎপাদন করছে। এখন আমাদের ফাইজার বা আমেরিকার সাথে যোগাযোগ করা হলেও ফাইজার থেকে পাওয়ার সম্ভাবনা নেই, অক্সফোর্ড থেকে ডাইরেক্ট পাওয়ার সম্ভাবনা নাই। থ্রু আমরা সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার সাথে চুক্তিটা করেছি, এবং মনে হয় পার কনসাইনমেন্টে 50 লাখ বা 50,000 এরকম কিছু একটা ফিগার, আমি ঠিক জানি না, আসবে। কিন্তু আমাদের এখানে তো 16 কোটি বলেন, 18 কোটি বলেন, 20 কোটির লোক সবাইকে ইমিউনাইজেশন করতে হবে। এবং এটাও ঠিক যে সবাই না করলে কিন্তু বিশ্ব থেকে যদি আমরা এটা নির্মূল না করতে পারি। এখন চায়নার সাথে একটা কথাবার্তা চলছে, যেটা হয়তো নানা রকম ভূ রাজনৈতিক কারণে কিছুটা পিছিয়ে গেছে। তো আমরা যদি বলি রাশিয়ার সাথেও কথাবার্তা হচ্ছে, যারা এই সমস্ত ভ্যাকসিনগুলো উৎপাদন করছে, তো এগুলোর থেকে আরেকটা জিনিস আছে যে ভ্যাকসিন উৎপাদনের ইন্টারন্যাশনাল একটা বডি আছে, এটাকে বলে ওরা হলো গ্যাভি। ওনারা কোভ্যাক্সের মাধ্যমে দেওয়ার কিন্তু তারা কিন্তু ডোনারদের কাছ থেকে পর্যাপ্ত অর্থ তহবিল এবং পাশাপাশি যারা প্রডিউসার তাদের কাছ থেকে ভ্যাকসিনের সাপ্লাই পায় নাই। পাইলে হয়তো আমরা কোভ্যাক্স থেকেও কিছু ভ্যাকসিন পাবো, কিন্তু এগুলি অনেকটা বিলম্বিত হচ্ছে। বিলম্বিত হওয়ার একটা বড় কারণ হলো আমাদের দেশের যে অর্থনৈতিক সংগতি সেটা একটা
কারণ। তো আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে বিশ্বব্যাপী একটা উদ্যোগ থাকা দরকার, যাতে গরিব দেশগুলো ভ্যাকসিনগুলি সমানভাবে পেতে পারে। আরেকটা জিনিস বলবো যে ভ্যাকসিন খালি পাইলেই তো চলবে না, এটার সংরক্ষণ, এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা নীতিমালা। কারণ আপনি যখন 50 লাখ ভ্যাকসিন আনবেন বা 50,000 ভ্যাকসিন আনবেন, তখন তো 16 কোটি মানুষকে একসঙ্গে দিতে পারছেন না। একটা হরিবল সিচুয়েশন যাতে না হয়, সেই জিনিসগুলির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এবং এই জন্যে আমি মনে করি যে আমাদের দেশের যে ধরনের সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার, মহামারীর শুরুর দিকে সেটা একটু অনুপস্থিত ছিল। আমরা লক্ষ্য করেছি যে যদিও আমাদের দেশে এই কোভিডটা অনেকটা দেরিতে এসেছে, চায়না, সুতরাং আমাদের একটা প্রস্তুতির সময়টা ছিল। তো আমরা মনে করি এখন ভ্যাকসিনের ব্যবহার শুরু হচ্ছে বিশ্বব্যাপী, আমাদের এখনই সময় এটার পুরো একটা ডিসিপ্লিন ব্যবস্থাপনা তৈরি করা। আমরা শুনছি যে সরকার করছেন, কিন্তু আমাদের দেশের মধ্যে যে পরিমাণ জনসংখ্যা, তাদের সবাই যাতে বিনামূল্যে ভ্যাকসিন পেতে পারে, তার জন্যে যে ধরনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা করার দরকার, আশা করি সেই ধরনের ব্যবস্থা সরকার করবেন, সেটাই আমরা আশা করব। আপনি আশা করার কথা বলেছেন। আমরা আজকেও বিভিন্ন সংবাদপত্রেও যেমন দেখেছি যে ভ্যাকসিন সংরক্ষণটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আমাদের মতো তাপমাত্রার দেশে। বিশেষ করে যে ভ্যাকসিনগুলো আলোচিত হচ্ছে সবগুলোই যে নির্দিষ্ট মাত্রায় তাপমাত্রায় সংরক্ষণ করার কথা, সেইটি বাংলাদেশের জন্য একটি ঝুঁকি বা একটি সীমাবদ্ধতা। এটা আমি খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু এটা বলা হচ্ছে যে আমাদের দেশে এমনিতে ভ্যাকসিন মানুষ গ্রহণ করে অন্যান্য রোগের ক্ষেত্রে এগুলো সংরক্ষণ করা হয়। হয়তো যদি 16 কোটি মানুষের একসঙ্গে ভ্যাকসিন আনলে সেটা সম্ভব হবে না, এবং সেটা আসছেও না, সেরকম সম্ভাবনাও নাই। তো সুতরাং যে মাত্রায় আসছে সেই রকম সংরক্ষণ করার মতো ব্যবস্থা এয়ারপোর্টে বিআরডিসির গোডাউন আছে, এবং সরকারের বিভাগীয় এবং জেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে আছে সংরক্ষণাগার। যদি যেহেতু কিস্তিতে আসতেছে, বিভিন্ন কনসাইনমেন্টে চালানে আসতেছে, একসঙ্গে তো সবার ভ্যাকসিন আসছে, সেটা সম্ভব হয়। এবং -15 বা 20 ডিগ্রি সেলসিয়াসের যে সংরক্ষণাগার, সেটা আমাদের আছে। আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, ডিস্ট্রিবিউশনে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। যেমন আপনি ভ্যাকসিনটা দিতে যাবেন, কাকে আগে দিবেন, এই নিয়েও কিন্তু একটা সমস্যা হইতে পারে। প্রভাবশালী লোকজন বলতে পারে যে আমরাই আগে নিব, কিংবা ডাক্তার, নার্স তারা বলতে পারেন যে ওনারা ফ্রন্ট লাইন এর লোক, তারা আগে নেবেন, কিংবা অন্য লোকও বলতে পারেন। এরকম একটা অগ্রাধিকার তালিকা কি বলে যে এটি করা হয়েছে বলে আমরা বিভিন্ন সময় দেখেছি। এটা একটা নীতিমালা করা দরকার, যাতে এটা আসার পরে, কারণ আমাদের দেশের একটা শৃঙ্খলাবোধের অভাব। আমরা ট্রাফিক ব্যবস্থা দেখলেই তো এটা রাজধানীতেও দেখা যায়, সব জায়গায় দেখা যায়। তো এই জায়গায় আমার মনে হয় সরকারের একটা এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি থাকা দরকার, যাতে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা। কারণ আমরা স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের একটা স্বাস্থ্য সংকট বিশ্বকে যখন কাহিল করছে, তখন আমরাও যাতে এই সংকটটাকে মোকাবেলা করে দেশের উন্নয়ন অগ্রগতিটাকে এগিয়ে নিতে পারি, সেই জায়গাটাই তো একটা ঐক্যমত, একটা মিলিত প্রচেষ্টা, একটা রাজনৈতিক সদিচ্ছা এবং একইভাবে একটা বৈজ্ঞানিক সক্ষমতা অর্জন করা দরকার। যেমন একটা জায়গায় আমি এখানে একটু জোর দিতে চাই, যেমন গবেষণা। ফর এক্সাম্পল, আমরা আজকে টেকনোলজিটা আমরা ওদের দিকে তাকিয়ে আছি। আমাদের ফার্মাসিউটিক্যালসগুলির কিন্তু প্রোডাকশনের সক্ষমতা আছে, কিন্তু এটার টেকনোলজিটা আমরা জানি না। তো আমাদের এখানে যদি পর্যাপ্ত গবেষণার ব্যবস্থা করা হতো, তাহলে আজকে আমরা বাইরের উপরে তাকিয়ে থাকতে হতো না। আমাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি কিন্তু সক্ষম ছিল যে তারা একটা প্রোডাকশন ভ্যাকসিনে করার জন্য। তো আমরা মনে করি আজকে শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, এই সমস্ত দিকগুলিতেও আমাদের নজর দেওয়া উচিত। কারণ আমাদের এই দেশটা একটা সব বিষয়ে সক্ষম জাতি, যদি আমরা সুষ্ঠুভাবে এটাকে গাইড করতে পারি, পরিচালনা করতে, সেটা আমরা প্রমাণ দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আমাদের সরকার প্রধান কিন্তু এই কথার, আপনি যে কথাটি মাত্র বললেন যে প্রযুক্তি থাকলে উৎপাদনের মতো সক্ষমতা আমাদেরও রয়েছে বলে আপনি যেমন বলেছেন, আমাদের সরকার প্রধানও কিছুদিন আগে জাতিসংঘের একটি ফোরামে এই কথাটি তুলেছেন যে ভ্যাকসিনের প্রযুক্তি উন্মুক্ত করে দিলে আমাদেরও সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন। তো এর সম্ভাবনা আপনি কতখানি দেখেন? আসলে উন্মুক্ত করা এবং আমাদের সক্ষমতা দুটো মিলিয়ে আমাদের সক্ষমতা আছে। আমি যতটা জানি যে আমাদের ওষুধ কোম্পানিগুলি অনেক দেশে ওষুধ এমনভাবে রপ্তানি করে যে এসব ওষুধগুলি অনেকেই সেভাবে উৎপাদন করতে পারে না, অনেক ভালো উৎপাদন করে। কিন্তু আমরা যেটা বলছি যে উন্মুক্ত করে দেওয়া, সেই প্রযুক্তিটা আমরাও চাই যে সবাই বিশ্বব্যাপীটা উন্মুক্ত হোক, কিন্তু সেটা হয়তো হবে না। কিন্তু সেই জন্য আমরা চেষ্টা চালাবো, কিন্তু আমাদের নিজেরা যাতে গবেষণা করে উদ্ভাবন করতে পারি কোনো একটা, কারণ এটা তো একটা শিক্ষা দিয়ে গেল
যে মহামারীটা, ভাইরাসটা, কোভিডটা, এই ধরনের যত রকম সংকট আসে সেইগুলি মোকাবেলা করার জন্য আমাদের নিজেদের উপযুক্ত করে গড়ে তোলা, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করার জরুরি। আপনি উন্নয়নের কথা বলছিলেন, উন্নয়ন অগ্রগতির কথা বলছিলেন, ব্যবস্থাপনার কথাও আপনি বলছিলেন। তো এখন আমরা দেখি যে অনেক কিছুই এখনো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, এরকম অনেক কার্যক্রম বন্ধ থাকার পরও রাজধানীতে এখন যানজটের যে পরিস্থিতি, এটি আমরা সংবাদ শিরোনামেও দেখি, আমরা ভোগ করি। তো এই বিষয়টি কেন এই মাত্রায় এখন পর্যন্ত আপনার কি মনে হয়? আমি তো সেটাই বললাম যে এই জায়গাগুলিতে পরিকল্পনার যথেষ্ট অভাব আছে। আমরা দেখুন, একটা জিনিস উন্নয়ন যদি হয়, সেটা যদি সাস্টেইনেবল না হয়, তাহলে তার সুফল জনগণ ভোগ করতে পারে না। মনে করেন আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি হয়ে গেল, কিন্তু সেখানে পরিবেশগত ঠিক হলো না, তখন লোকজনের দেখবেন নানা রকম রোগ ব্যাধি হচ্ছে, নানা সমস্যা হচ্ছে। তো এটা একটা টেকসই উন্নয়নের পথে আমাদের যেতে হবে। আমরা বলছি যে এখানে মেট্রো রেল হচ্ছে, এখানে ফ্লাইওভার হচ্ছে, আমি সেটাই বলছিলাম যে এই কাজ পদ্মা সেতু যেমন একটি অগ্রগতি আমরা দেখলাম, কিন্তু এগুলোর শেষ হওয়ার বিষয়, ত্বরান্বিত করার বিষয় আপনার কি মনে হয় যে কেন এরকম? মানে আমি তো সেটা আমি বলবো যে এখানে পরিকল্পনার অভাব রয়েছে, সদিচ্ছার মানে আরো যথেষ্ট সদিচ্ছা থাকা প্রয়োজন রয়েছে, এবং সেগুলো এনফোর্সমেন্টের ক্ষেত্রে জনগণকেও উপযুক্তভাবে সম্পৃক্ত করা, যাতে মানুষ যদি এখানে থাকে যে নিজেরাই কিন্তু মেনে চলবে। একটা বলতে পারেন যে হ্যাঁ, আমরা যখন ট্রাফিক মানি না, ট্রাফিক সিগন্যাল মানি না, সেটা একটা প্রয়োগ করা দরকার আছে, কিন্তু সেটা যদি প্রয়োগ করার মধ্যে যদি মানুষকে সচেতনতাও করা যায়, তাহলে নিজের থেকেই কিন্তু মানবে। অনেক দেশে দেখেন প্রয়োগ কিন্তু সেটা করতে না, বাতি জ্বলছে, থেমে যাচ্ছে, আমরা নিজেরাই দেখছি। আমাদের দেশে এটা হচ্ছে না, সেটা করা দরকার আমি মনে করি। অনেক ধন্যবাদ দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন, যেমন এই যে উগ্রবাদ মুক্ত, সহিংসতা মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, এটি বাস্তবায়নের আশা তিনি করছেন এবং সেই সুপারিশ তিনি করেছেন। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের যে দুই প্রধানমন্ত্রীর যে বৈঠক আজ, এই বৈঠক থেকেও যেন অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত হয়ে আসে, নীতি নির্ধারণী পর্যায়ে যে সিদ্ধান্তগুলো হয় এগুলো যেন মাঠ পর্যায়ে বাস্তবায়ন আমরা দেখতে পাই। এবং সর্বশেষ তিনি ভ্যাকসিন নিয়েও যে কথাগুলো বললেন, সবগুলোর মধ্যে মূল সুর একটি, সেটি হচ্ছে দেশের জনগণ পর্যায়ে যেন সত্যিকারের সুবিধাগুলো পৌঁছায়, সত্যিকারের অগ্রগতির মানে যেন মানুষের ভালো থাকা এটি নিশ্চিত হয়। আমরা এই আশাবাদের মধ্য দিয়ে আজকের আলোচনাটি শেষ করছি। আজকের মতো এই পর্যন্তই। ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশের এই আয়োজন। ভালো থাকবেন সবাই।